আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি রাত 9টার সংবাদ। মায়ানমার গৃহযুদ্ধের কোপ ভারতে। মিজোরাম সীমান্ত অঞ্চলে বোমা বর্ষণ মায়ানমার বায়ুসেনার। 5000-এর বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে মিজোরামের জোখাওতার সহ পার্শ্ববর্তী গ্রামে। প্রায় 7 দশক যাবৎ মায়ানমারে জ্বলছে গৃহযুদ্ধের আগুন। সেই আগুনের ফুলকি এসে পড়েছে ভারতেও। মায়ানমারের সেনার সরকারের বিরুদ্ধে প্রায় লড়াইয়ে নেমেছে দেশের আভ্যন্তরীণ কিছু জাতিগত সামরিক সংগঠন। কিছুদিন ধরে মায়ানমারের উত্তরাঞ্চলে সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল তারা। ক্রমে সেই লড়াই ছড়িয়ে পড়ে গোটা দেশে। ভারতের সীমান্তবর্তী মায়ানমারের খাওমাওয়াই এবং রিখাওদার গ্রামে চলে গুলির লড়াই। মায়ানমারের জাতিগত সামরিক সংগঠন কাউচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, চীন ন্যাশনাল আর্মি এবং চীন ডিফেন্স ফোর্স মায়ানমার সেনার একাধিক পোস্টে আক্রমণ চালায় রবিবার ভোর থেকে। লড়াই চলে সোমবার পর্যন্ত। অন্তত 9 জন আহত হয়েছে গুলিবর্ষণে। আহতদের চিকিৎসার জন্য মিজোরামে আনা হয়েছে বলে খবর। এছাড়াও 5000-এর বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে মিজোরামের চাম্পাই জেলার একাধিক গ্রামে। এরপরই মিজোরাম সীমানা সংলগ্ন অঞ্চলে এবং মায়ানমারের খাওমাওয়াই এবং রিখাওদার গ্রামে বোমা বর্ষণ করেছে মায়ানমার বায়ুসেনা। ফলে মৃত্যু হয়েছে 8 জনের এবং আহত হয়েছে 19 জন। মিজোরামের সীমান্ত গ্রামগুলিতে আশ্রয় নিয়ে আছে মায়ানমারের একাধিক জাতিগত সামরিক সংগঠনের একদা সদস্যরা। পাক সীমান্তের পর আবারও অশান্ত হতে পারে উত্তর পূর্বাঞ্চল, আশঙ্কা দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। বার্ধক্যজনিত কারণে অসুস্থ পদ্মশ্রী থাঙ্গা ডারলং। বর্তমানে তার বয়স 103 বছর। মুখ্যমন্ত্রীর নির্দেশে থাঙ্গা ডারলংকে দেখতে যান মন্ত্রী টিঙ্কু রায় সহ জেলা স্বাস্থ্য আধিকারিক। ভালো নেই থাঙ্গা ডারলং। বার্ধক্যজনিত সমস্যায় শয্যাশায়ী তিনি। 103 বছর পেরিয়ে থাঙ্গা ডারলং এখন তার শখের রসম হাতে তুলতে পারছেন না। খবর পেয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিতে স্বাস্থ্য আধিকারিকদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। সোমবার তার বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন আধিকারিকরা। তদারকিতে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। মঙ্গলবার তার রক্ত পরীক্ষা করা হবে। এ বিষয়ে জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ জানান, কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের তরফ থেকে আমাদের ডিরেক্টর হেলথ সার্ভিসের মাধ্যমে আমি একটি মেসেজ পাই যে আমাদের যে মাননীয় থাঙ্গা ডারলং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত উনি অসুস্থ, বার্ধক্যজনিত রোগে। তো সেই অনুসারে আমি আমাদের মুরাইবাড়ি পিএসসি টিম নিয়ে ওখানে পৌঁছি এবং ওখানে পৌঁছে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যেটা বোঝা গেছে যেটা বার্ধক্যজনিত রোগের জন্য উনি বিছানায় শয্যাশায়ী এবং তার চিকিৎসা যাতে ভালোভাবে করা হয় তার জন্য আমরা 24 ঘন্টা নজরদারি রাখছি। অনতিদূরেই পাখিরালয়, তাই ফাটলো না একটিও বাজি। আলোর উৎসবকে আলো দিয়ে উদযাপন করা হলো। নজির গড়ল তামিলনাড়ু। তামিলনাড়ুর ভাডামঙ্গম ভেল্লোরে পাখিরালয়। প্রতি বছরই পরিযায়ী পাখিরা উড়ে আসে। এই বছর পাখিদের অসুবিধার কথা চিন্তা করেই তামিলনাড়ুর মোট 7টি গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নেন এবছর তারা কোনো রকম বাজি ফাটাবেন না। অপরদিকে রাজধানী দিল্লি দূষণের জেরে প্রায় বেহাল। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সারা রাত জুড়ে চলল বাজি তাণ্ডব। দীপাবলির রাতে দেশের 2 প্রান্তে এমনই বৈপরীত্যের ছবি দেখা গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। 1991 সালে 13ই নভেম্বর খুন হয় বিজেপি প্রার্থী শ্যাম হরি শর্মা। রাজ্য রাজনীতিতে এই প্রথম কোনো বিজেপি নেতা হিংসার শিকার হন। এই দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে তার প্রতি শ্রদ্ধা জানায় বিজেপি। সময়টা ছিল 1991 সালের নভেম্বর মাস। রাজ্যে কংগ্রেস জোট সরকার। 6 নং কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছিল। দুবার সরকার গড়া রাজ্যের বর্তমান শাসক দলের তেমন কোনো প্রভাব ছিল না তখন। উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্যাম হরি শর্মা। 13 নভেম্বর সন্ধ্যায় লাল বাহাদুর চৌমুহনীতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। হঠাৎ গাড়ি নিয়ে একদল দুষ্কৃতীরা এসে চেন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় শ্যাম হরি শর্মাকে। রাজ্য রাজনীতিতে এই প্রথম হিংসার বলি হন কোনো বিজেপি নেতা। দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে রাজ্য বিজেপি। সোমবার বিজেপি রাজ্য কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তাকে স্মরণ করলেন বিজেপি কার্যকর্তারা। 13ই নভেম্বর আজকের এই দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ হয়েছিলেন শ্যাম হরি শর্মা। তো এই শ্যাম হরি শর্মার শহীদ দিবসকে পালন করার জন্য আমরা আজকে সবাই সমবেত হয়েছি। তো আজকে আমরা সবাই জানি যে 6 আগরতলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে
ভারতীয় জনতা পার্টির প্রার্থী উনি হয়েছিলেন এবং আততায়ীরা নৃশংসভাবে ওনাকে হত্যা করেছিলেন এবং সেই সময় ব্রজেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী, সুশীল রায়, প্রদ্যুৎ ধর থেকে আরও নেতৃত্বরা সেই সময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং আততায়ীরা ভেবেছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে এখানে স্তব্ধ করে দিতে হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাদের যে এই বলিদান, তাকে আমাদের শ্যামহরি শর্মার যে বলিদান, এই বলিদানের কারণেই আজকে আমাদের সরকার ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে উদযাপিত হলো বাজির উৎসব। ধোঁয়ার চাদরে ঢেকে গেল রাজধানী দিল্লি। কার্যত দূষণ সংক্রান্ত কোনো সাবধানবাণী ঠেকাতে পারল না দিল্লিবাসীর উচ্ছ্বাসকে। দূষণের কথা চিন্তা না করে বাজি ফাটিয়ে দীপাবলি উদযাপন করলেন রাজধানীবাসী। বিগত কয়েকদিন ধরে দিল্লিতে দূষণের মাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল দিল্লি প্রশাসনের কপালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুপ্রিম কোর্ট কড়া নিষেধাজ্ঞাও জারি করেছিল। তবে দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দীপাবলি উদযাপন করা হলো রাজধানী দিল্লিতে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল দূষণের মাত্রাও। এ প্রসঙ্গে দেশের নানা গণ্যমান্য ব্যক্তিত্বদের অভিযোগ, দিল্লি প্রশাসনের গাফিলতির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবছর দূষণের কথা মাথায় রেখে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। দীপাবলিকে কেন্দ্র করে খুশির আমেজ গোটা শহরে। তবে এরই মাঝে আকাশবাজি পড়ে পুড়ে ছারখার হয়ে গেল দুটি বাড়ি। ঘটনা মাস্টারপাড়া এলাকার। দীপাবলির রাতে আনুমানিক 10:30 নাগাদ আকাশবাজি পড়ে আগুন লেগে যায় মাস্টারপাড়া এলাকার বিশাল দেবের বাড়িতে। ঘরের টাকা পয়সা, আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র সমস্তই পুড়ে ছাই হয়ে যায়। মূলত টিনের চালের ওপর শুকনো গাছের পাতায় বাজি পড়ে দাউ দাউ করে আগুন লেগে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসে জানানো হলে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 9 লাখ টাকা তো টুটে গেছে শুধু জিনিসপত্রে, ঘরের ফার্নিচারে শুধু। কাগজপত্র কি? হ্যাঁ, কাগজপত্র কিচ্ছু নাই, আধার কার্ড, বাচ্চার বার্থ সার্টিফিকেটের কিচ্ছু নাই, সব জ্বলে গেছে, কিচ্ছু বাই করতেছে না। ঘরে টাকা পয়সা যা আছে সব, পরনো জামা কাপড়টা পর্যন্ত নাই, খাইলাগা হইয়া বাইরে করছে। পুলিশ প্রশাসন কেউ আইছিল নি? না, পুলিশ প্রশাসন তো কেউ জানাইছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। শহর আগরতলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দীপাবলির রাতে ফের চুরি শহরে। দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বাড়ি সাফ করে নিয়ে গেল একদল চোর। যখন গোটা শহর দীপাবলির আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই বাড়ির দরজা ভেঙে চুরি করে নিয়ে যায় একদল চোর। ঘটনা আগরতলা ধলেশ্বর এলাকার। যখন এই চুরির ঘটনা ঘটে তখন বাড়িতে কেউ উপস্থিত ছিল না। পুজো দিতে গেছিল পাশের কালী মন্দিরে। বাড়ি ফিরে দরজা ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। তারপর ঘরে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি স্পষ্ট হয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তারা। নগদ 60,000 টাকা সহ আনুমানিক 7 থেকে 8 ভরি সোনার গয়না চুরি গেছে। ঘটনার প্রায় 24 ঘন্টা পরেও চোরেদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। ওই তো আমরা তো 7টার সময় বাড়িতে বেরিলাম, বাইরিয়া কালী মন্দিরে গেলাম, তারপর আবার এলাম, এসে তারপর গেলাম ঘুরতে টাউনে। ওই তো 12:20-25 ঘরে ঢুকলাম, ঢুকে দেখি পুরা দরজা ভাঙা, গোডরেজ ভাঙা, আর একসঙ্গে ওই ব্যাগে ভিতরে স্বর্ণগুলি আসলো, আর ক্যাশ টাকা 60,000 টাকা আসলো, সবই নিয়ে আসে। বিছানা নিচে আসলো, এটা একটা ইয়ার নিচে ঢুকানো টাকাটা, আর গোডরেজের ভিতরে আসলো তোর স্বর্ণ ইয়াটি একটা ব্যাগের মধ্যে সবগুলি নিয়ে গেছে। কত ভরি স্বর্ণ হইব? প্রায় 8 ভরির মতো নিব। একসঙ্গে ব্যাগের ভিতরে ছিল সবগুলি। কিরকম মূল্য হতে পারে? 8 ভরি বাজার মূল্য কিরকম হইব এখন? মোটামুটি হইব তো প্রায় 4 লাখ টাকা মতো নিব, 4-5 লাখ টাকা তো হইবই বাজার মূল্যে। আর 60,000 টাকা ক্যাশ একসঙ্গে আসলো এটা, কারণ আমার তো ট্রাভেলসের ব্যবসা, এটা আজকে ব্যাংক বন্ধ থাকলে জমা দিতে আসছি না, আর রেখে গেছি বিছানা নিচ্ছি বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। কালীপুজোর রাতে একাধিক চুরি রাজ্যে। রোববার রাতে আমতলী থানার উত্তমভক্ত চৌমুহনী এলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। এই দিন রাতে ওই বাড়ি থেকে নগদ 1,20,000 টাকা অর্থ এবং প্রায় 2 লক্ষ টাকার সোনার গয়না চুরি গেছে। কালীপুজোর রাতে আনুমানিক 8:30 নাগাদ পরিবারের সকলকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন উত্তমভক্ত চৌমুহনী স্থিত ঠাকুরপাড়া এলাকার দুলাল দেবনাথ। ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা। ঘরে ঢুকে লণ্ডভণ্ড জিনিসপত্র দেখে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারেন তিনি। ঘরের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় চোরের চেহারা সহ পুরো ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়েছে। বাড়ি ফিরে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে এবং সিসিটিভি ফুটেজ দেখে
আমতলী থানায় খবর দেন তিনি। পুলিশ এসে তদন্তের আশ্বাস দিয়ে যায় পরিবারের সদস্যদের, কিন্তু সিসিটিভি ক্যামেরায় চোরের মুখ স্পষ্টভাবে ধরা পড়ার পরেও চোর ধরতে ব্যর্থ পুলিশ। কি হয়েছে দাদা ঘটনা? ঘটনা কালকে রাতে আমরা 8:30টার দিকে একটু কালীবাজার হইতো বোন আছে, কালীবাজারতে গেছিলাম। তারপর আমরা গেটে তালা দিয়ে ঘরটা তালা দিয়ে গেছি। যাওয়ার পরে আমরা আশ্রমের প্রচার করে আধা ঘন্টার মধ্যে ঘুরে আসি। দেখি আমাদের ঘরটা তালা ভাঙা, ঘরের ভিতরে সব আদর্শপত্র সব বন্ধ ফেলেন না। আর আমার প্রায় 1,20,000 টাকার মতন ছিল ক্যাশ আর স্বর্ণের জিনিস। ওই আমার ছোটো বাচ্চার প্রায় 2-2.5 লাখ টাকা স্বর্ণের জিনিস সব নিয়ে গেছে, তালা টালা ভেঙে গেছে। মানে কে এই ধরনের ঘটনা করছে আপনারা কি মানে চিনতে পারছেন, শনাক্ত করতে পারছেন? তো আমরা সিসিটিভিতে যে ফুটেজ আছে, ফুটেজে আমরা লোকটাকে চিনতে পারছি না, কিন্তু চেহারা টেহারা সব ক্লিয়ার আছে। আচ্ছা, আমি থানাতে রিপোর্ট করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। মায়ানমার সংঘর্ষে অশান্ত মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলে বোমাবর্ষণ মায়ানমার বায়ুসেনার। নিহত অন্তত 8 এবং আহত 19। গৃহযুদ্ধে অশান্ত মায়ানমার, অশান্তির আজ মিজোরামের সীমান্ত অঞ্চলেও। যুদ্ধবিধ্বস্ত মায়ানমারের প্রায় 5,000 শরণার্থী আশ্রয় নিয়েছে মিজোরামের চম্পুই জেলার একাধিক গ্রামে। সূত্রের খবর, আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে মিজোরামে, যার জেরে সীমান্তবর্তী অঞ্চলে বোমাবর্ষণ করে মায়ানমারের বায়ুসেনা। এছাড়াও সীমান্তবর্তী মায়ানমারের খাওমাওয়াই এবং রিখাওদার গ্রামে মায়ানমারের সেনার সাথে জাতিগত সামরিক বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে রবিবার ভোর থেকে। সোমবারেও চলেছে গুলিবর্ষণ। নিহত হয়েছে অন্তত 8 জন, যার মধ্যে একজন 51 বছরের মহিলা শরণার্থী। আহত হয়েছেন অন্তত পক্ষে 19 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।